সুপ্রিয় ব্যাংক জব চাকরি প্রার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল। আজ আপনাদের ব্যাংক জব রিটেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফোকাস রাইটিং নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ যারা ব্যাংকে চাকরি প্রত্যাশী বা চাকরি পেতে চান, তাদের ক্ষেত্রে তাদের জন্য কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটি বিষয় উপর ভালো দক্ষতা থাকতে হয়। সেই বিষয়গুলো হলো অনুবাদ, ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, রিডিং কম্প্রিহেনশন, ফোকাস রাইটিং। এরপরে বিজনেস লেটার, অন্যান্য বিষয় আছে। অর্থাৎ মোটা দাগে ৩টি বিষয়ের কথা যদি আমরা বলি, তার মধ্যে একটি বিষয় হলো ফোকাস রাইটিং। এই ফোকাস রাইটিং লিখতে গিয়ে অনেক ছাত্রছাত্রী আমাদের জিজ্ঞেস করেন যে স্যার, ফোকাস রাইটিং তো আসলে লিখতে পারি না, এটার জন্য কি করতে হবে, কিভাবে আমরা ফোকাস রাইটিং এ ভালো করতে পারবো। তো এটার জন্য বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমি একটু একটা কথা বলবো যে আসলে ফোকাস রাইটিংটা কি। ফোকাস রাইটিংটা হলো একটা রিটেন কম্পোজিশন, একটা শর্ট রিটেন কম্পোজিশন, যেখানে একটি বিষয়কে ফোকাস করে লিখতে বলা হয়। একটা একটা টু দ্য পয়েন্টে লিখতে বলা হয়, একটা বিষয়কে হাইলাইট করে ফোকাস করে আমাদের মূলত লিখতে বলা হয়। তো এটা এই ক্ষেত্রে আমরা পরীক্ষায় এটা লেখার জন্য সময় পাবে 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম আমরা 15 থেকে 20 মিনিট সময় পাবো। এই 20 মিনিটের মধ্যে একটি ভালো মানের ফোকাস রাইটিং লিখতে হবে। তো ফোকাস রাইটিং এ লিখতে গিয়ে আমাদের দুটি বিষয় প্রথমে মনে রাখতে হবে। একটি হলো যে স্ট্রাকচারাল অ্যাকিউরেসি, আরেকটি হলো ক্লিয়ার কনসেপ্ট। দুটি জিনিস আমি আবারও বলছি, একটা হলো স্ট্রাকচারাল অ্যাকিউরেসি, আর একটা হলো ক্লিয়ার কনসেপ্ট। তার আগে বলে নেই, ফোকাস রাইটিং দুই ধরনের হয়, ফোকাস রাইটিং ইন ইংলিশ এবং ফোকাস রাইটিং ইন বেঙ্গলি বা বাংলা। আমরা আজ ফোকাস রাইটিং ইন ইংলিশ নিয়ে কথা বলবো। তো আমরা যখন বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা, যে আমার ইংলিশ যাদের, আমাদের ইংলিশ নরমালি মাদার টাং নয়, বাংলা হলো আমাদের মাদার টাং। এই ক্ষেত্রে আমরা যখন ইংরেজি ফোকাস রাইটিং লিখতে যাই, যারা চাকরি প্রার্থী, তাদের দুই ধরনের ভুল হয়ে থাকে। মূলত দুইটা জিনিসের উপর এই কারণে ফোকাস করতে হবে। একটা হলো স্ট্রাকচারাল অ্যাকিউরেসি, আরেকটা হলো ক্লিয়ার কনসেপ্ট। স্ট্রাকচারাল অ্যাকিউরেসিটা কি? আপনি যে বিষয়টা লিখতেছেন সেই বিষয়ের উপর যে সেন্টেন্স গুলো লিখবেন, হয়তো আপনি 15টা বা 20টা বা 30টা সেন্টেন্স লিখলেন, সেই সেন্টেন্স গুলো নির্ভুল হতে হবে। সেন্টেন্স গুলো হতে হবে নির্ভুল। আমরা অনেক সময় দেখি অনেক ছাত্রছাত্রী 10টা সেন্টেন্সের মধ্যে 5-6টা সেন্টেন্স ভুল হয়, স্ট্রাকচারাল ভুল হয়, ফরমেশনটা উইক হয়, ওয়ার্ড গুলো রিপিটেড ওয়ার্ড হয়। তো এরকম হওয়ার কারণে অর্থাৎ যখন আপনার সেন্টেন্স গুলো ভুল হবে, 20টা সেন্টেন্সের মধ্যে যদি 10টা সেন্টেন্সে ভুল হয়, তাহলে কিন্তু নাম্বার দেওয়ার জায়গাটা থাকে না, নাম্বার ড্রাস্টিক্যালি ফল করবে। এই জন্য আমরা বলি যে স্ট্রাকচারাল এফিসিয়েন্সির উপর অনেক গুরুত্ব দিতে হবে, সেন্টেন্স গুলো নির্ভুল করে লিখতে হবে। আপনি যে সেন্টেন্স গুলো লিখবেন মিনিমাম 80 to 90% সেন্টেন্স যেন কারেক্ট হয়। তো এটার জন্য সেন্টেন্স নির্ভুল করার জন্য যে গ্রামারের যে বিষয়গুলো আছে, বিশেষ করে রিটেন ইংলিশের জন্য যে বিষয়গুলো লাগে, হ্যাঁ, এই বিষয়গুলোর উপর আপনাদের আস্তে আস্তে দক্ষতা অর্জন করতে হবে। তার পাশাপাশি ক্লিয়ার কনসেপ্ট, অর্থাৎ আপনি ধরেন গ্রামাটিক্যালি রং আপনি জানেন, অ্যাকুরেটলি লিখতে পারেন, স্ট্রাকচারালি আপনি অ্যাকুরেট, কিন্তু আপনি কি লিখবেন সেই বিষয়টা আপনার ধারণা নেই, অর্থাৎ আইডিয়া জেনারেশন সম্পর্কে কোনো ধারণা নেই, বা যে বিষয়টা সম্পর্কে লিখতে যাচ্ছেন সেটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্টটা নেই। যেহেতু অল্প সময় লিখতে হবে, শর্ট একটা কম্পোজিশন, টু দ্য পয়েন্টে হতে হবে, এখানে আননেসেসারি জার্গানের কোনো জায়গা নেই। আননেসেসারি আপনি একটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বড় করলেন, আপনি নাম্বার পাবেন না। অর্থাৎ আপনি ভালো ইংরেজি লিখেন, আপনি ইংরেজিতে অনেক দক্ষ, কিন্তু ক্লিয়ার কনসেপ্টটা বিষয়টি সম্পর্কে নেই, তাহলে আপনি ভালো নাম্বার পাবেন না। তাহলে এই কারণে আমরা বলছি দুটো বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। একটা হলো স্ট্রাকচারাল অ্যাকিউরেসি, আর একটা হলো ক্লিয়ার কনসেপ্ট। আচ্ছা, ক্লিয়ার কনসেপ্টের বিষয়টা আমরা আর একটু পরে আলোচনা করব আরো বিস্তারিত। তার আগে একটু বলি যে আপনি এটা লেখার জন্য সময় পাবেন কতটুকু। আগেই বলেছি 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট, 15 মিনিটের মধ্যে আপনাকে ফোকাস রাইটিংটা কভার করতে হবে। হয়তো 2-3 পেজ লেখা যাবে। যারা একটু ফাস্ট তারা হয়তো 3 পেজ লিখতে পারবেন, যারা একটু স্লো তাদের হয়তো 2 বা 2.5 পেজ হবে। তো 2-3 পেজের মধ্যে আমাদের এটা লিখতে হবে। এখন প্রশ্ন হতে পারে কয়টি প্যারায় আমরা লিখবো। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কয়টা প্যারা করবেন। প্রধানত 3টি প্যারা হবে। প্রধানত 3টি প্যারা হবে। একটা হলো ইন্ট্রোডাকশন, আরেকটা বডি, আরেকটি হলো কনক্লুশন। আমি আবারও বলছি, প্রধানত 3টি প্যারা হবে। ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। ইন্ট্রোডাকশন এই কথাটি বলার দরকার নেই, কিন্তু ইন্ট্রোডাকশনের জন্য একটি প্যারা থাকবে। কনক্লুশনে কনক্লুশন কথাটি বলার দরকার নেই, তবে এটার জন্য একটি আলাদা প্যারা রাখতে হবে। এখন ইন্ট্রোডাকশন যেটা হলো যে, অর্থাৎ যে কোনো এসের বা ফোকাস রাইটিং এর জন্য ইন্ট্রোডাকশনটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি 4-5 লাইনে একটা ইন্ট্রোডাকশন লিখবেন,
যেটা পড়ে এক্সামিনারের আপনার পরবর্তী পাঠটুকু পড়ার আগ্রহটা জন্মাবে। এবং এখানে আপনি প্রথমে একটা ওভারঅল লাইন লিখলেন, তারপরে কোশ্চেনটাকে লিঙ্ক করলেন, এরপরে এখানে কিছু আশাবাদ ব্যক্ত করবেন। অর্থাৎ এটা পড়ে যেন এক্সামিনার বুঝতে পারে যে আপনি ভালো লিখতে পারেন। ইন্ট্রোডাকশনের পরে বডি প্যারাগ্রাফে যে বিষয়টা চেয়েছে এক্সাক্ট সেই বিষয়টি আপনি অবতারণা করবেন। যেহেতু সময় কম এবং ফোকাস করতে হবে ওই বিষয়টা, ওই পয়েন্টটাকে আপনি ফোকাস করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড আনার দরকার নাই, কোনো ইতিহাস আনার দরকার নাই, আননেসেসারি কোনো জার্গনের জায়গা নেই। এখন এখানে হতো বডিতে আপনি সাব প্যারা করতে পারেন। বডিতে অনেক সময় সাব প্যারার প্রয়োজন হতে পারে। বডিতে ২-৩ টা প্যারার বিষয় থাকতে পারে। যদি এরকম হয়, যদি আপনার বডিতে সাব প্যারার দরকার হয়, আপনি সাব প্যারা করতে পারবেন। এখানে কোনো কোটেশন, ইন্ট্রোডাকশন এ বা বডিতে আপনি কোটেশন ইউজ করতে পারেন। রিলিভেন্ট কোনো কোটেশন আপনি আনতে পারেন। এখানে কোনো প্রবাদ আনতে পারেন। বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তিত্বদের উক্তি আনতে পারেন। তাতে অনেক স্ট্যান্ডার্ড হয়। আর ডেটা বেসড, অর্থাৎ আপনি বডি যেটা লিখবেন সেটা হবে তথ্যবহুল। এখানে আপনি ডেটা দিবেন। এখানে ফিগার ইউজ করতে পারেন। আপনি চার্ট ইউজ করতে পারেন যদি প্রয়োজন হয়। চার্ট, ডেটা, ফিগার আপনি ইউজ করবেন। এট লিস্ট যেটা হলো যত বেশি ডেটা আপনি ইনক্লুড করতে পারবেন তত বেশি ইনফরমেটিভ হবে। এই জন্য লেখাগুলো যত বেশি আপনি ইনফরমেটিভ করতে পারেন, তাহলে এটার জন্য আপনার নলেজ লেভেলটা বাড়াতে হবে, অর্থাৎ আইডিয়া জেনারেশনটা স্ট্রং করতে হবে। তাহলে স্ট্রাকচারাল অ্যাকিউরেসি এবং আইডিয়া জেনারেশনের মাধ্যমে বডিটা আমরা ভালোভাবে লিখতে হবে। এরপরে হলো কনক্লুশন, অর্থাৎ এটা লেখার পরে আপনি ২-৩ লাইনে একটি কনক্লুশন লিখবেন। ৫ লাইনও হতে পারে সেটা। অর্থাৎ কনক্লুশনটা আপনি সেটা শেষ করেছেন, এটা অর্থাৎ একটা সাকসেসফুল এন্ডিং এর জন্য কনক্লুশনটা গুরুত্বপূর্ণ। কনক্লুশন এবং আমরা অনেক সময় দেখি যে অনেক ছাত্রছাত্রীর ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন একই রকম হয়ে যায়। ইন্ট্রোডাকশনও যা লিখেছেন, কনক্লুশনও ঠিক তাই। এটা যেন না হয়। অর্থাৎ ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন সম্পূর্ণ ভিন্ন। ওই বিষয়টা উপস্থাপন করতে হবে। অর্থাৎ কনক্লুশনে, ইন্ট্রোডাকশনে একটা জিনিস অবতারণা করলেন, অর্থাৎ একটা থার্স্ট তৈরি হলো, কনক্লুশনে গিয়ে সেই থার্স্টটার পরিসমাপ্তি করাতে হবে। এইভাবে আমরা যখন ফোকাস রাইটিং গুলো লিখবো তখন আসলে ভালো নাম্বার পাওয়া যাবে। তো আমরা একটা ফোকাস রাইটিং আজকে আপনাদের দেখাতে চাই যে কিভাবে আপনার ফোকাস রাইটিংটা লিখতে হবে। অর্থাৎ আমরা আজকে আপনাদেরকে একটি ফোকাস রাইটিং দেখাবো। ব্যাংকের পরীক্ষায় যে ফোকাস রাইটিং গুলো আসে সেগুলো কিভাবে লিখতে হবে এটার জন্য আজকে আমরা একটা ফোকাস রাইটিং দেখাবো। যেমন ধরেন আপনার একটা ফোকাস রাইটিং, অনলাইন এডুকেশন, প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস। এটা আপনার একটা ফোকাস রাইটিং ব্যাংকের পরীক্ষায় এলো। যেহেতু করোনা পিরিয়ড এটা ব্যাপক পপুলারিটি পেয়েছে এবং বিশাল একটা রোল প্লে করেছে, তো ফোকাস রাইটিং হিসেবে অনলাইন এডুকেশনের সামনের দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ একটি ফোকাস রাইটিং। তো অনলাইন এডুকেশন, প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস, এটা যখন আমরা লিখবো তখন আমরা বলেছি যে একটি ভালো একটা ইন্ট্রোডাকশন লিখবো। তারপরে প্রসপেক্টস এর জন্য একটা প্যারা হবে, চ্যালেঞ্জেস এর জন্য একটি প্যারা হবে এবং কনক্লুশনের জন্য আরেকটি প্যারা। তাহলে এই এসেটার জন্য আমরা ৪ টি প্যারা করব। একটা হবে ইন্ট্রোডাকশন, আরেকটা হবে প্রসপেক্টস অফ অনলাইন এডুকেশন, চ্যালেঞ্জেস অফ অনলাইন এডুকেশন এন্ড কনক্লুশন। এখন দেখেন আমরা ইন্ট্রোডাকশন আসলে কি লিখতে পারি? আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু করতে পারি? আমরা একটা প্রথমে ওভারঅল লাইনটা লিখবো। একটা ওভারঅল লাইন লিখবো এই অনলাইন এডুকেশন সম্পর্কে। তারপরে আমরা আমাদের দেশের পার্সপেক্টিভটাকে লিংক করব। সেটা কিভাবে হতে পারে? যেমন প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ মুভিং ফাস্ট টুয়ার্ডস নলেজ বেসড গ্লোবাল কমিউনিটি। দেখেন আমরা একটা জেনারেল লাইন লিখলাম, সেটা কি? প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ মুভিং ফাস্ট টুয়ার্ডস নলেজ বেসড গ্লোবাল কমিউনিটি। To prove ourselves in such an enlightened society, we have no alternative to acquire quality education. তাহলে একটা আপনি গ্লোবাল কমিউনিটির কথা বললেন যে বর্তমান বিশ্ব গ্লোবাল কমিউনিটির দিকে দ্রুত যাচ্ছে। এরকম একটা আলোকিত সমাজে আমাদেরকে প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে? অর্থাৎ এখানে কোয়ালিটি শিক্ষার কোনো বিকল্প নেই। তারপরে এখানে অনলাইন এডুকেশন লিংক করব। অনলাইন এডুকেশন সিস্টেম হ্যাজ ওপেনড আপ, খুলে দিয়েছে a new horizon to swim in the sea of knowledge and skill. We, the people of Bangladesh, can avail ourselves of all the prospects of online education and can prove towards prosperity and development. তাহলে একটু দেখেন আবার একসাথে পড়ি। Present world is moving fast towards knowledge-based global community. To prove ourselves in such an enlightened society, we have no alternative to acquire quality education. Online education system has opened up a new horizon to swim in the sea of knowledge and skill. We, the people of Bangladesh, can avail ourselves of all the prospects of online education and can move towards prosperity and development.
এখন আসেন এরপরে প্রসপেক্টস অফ অনলাইন এডুকেশন। আমরা অনলাইন এডুকেশনের প্রসপেক্টে যদি যাই, অনলাইন এডুকেশনের প্রসপেক্ট দেখেন, অনলাইন এডুকেশন হ্যাজ ব্রট অ্যাবাউট নিউমারাস prospects for Bangladeshi students. These include acquiring quality education from home, scope for fearless interaction between the students and the teacher, saving cost of accommodation, transportation, cost of buying books and stationery, saving valuable time spent while going to and returning from respective institute, access to specialized courses which may not be available at school, colleges, or universities, flexible learning with recorded audios and videos, borderless education, the reduction of anxiety of the parents. As a damage control policy, online education system has been introduced to our country as an emergency response to help the students continue their education. Online institutes are trying their best to reach out to students through different mediums, including television, radio, and social media platforms like Facebook, Zoom, Google Classroom, Google Meet, etc. Millions of students of our country are continuing their study, availing the opportunity of online education. তাহলে আপনি এখানে অনলাইন এডুকেশনের প্রসপেক্টটা বললেন। তারপর চ্যালেঞ্জেস, এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেটা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য অনলাইন এডুকেশনের চ্যালেঞ্জ প্রচুর। কারণ এখানে এখনো স্টুডেন্টদের অনেকের কাছে স্মার্টফোন নেই, ল্যাপটপ, কম্পিউটার নেই, পোর নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিসিটি অনেকের ক্ষেত্রে থাকে না। তাহলে এগুলো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং তারপর ফিনান্সিয়াল স্ট্রেস, অর্থাৎ এখানে ইকুইপড হওয়ার জন্য যে কিছু ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট হয় সেটাও অনেকের কাছে নেই। এগুলো হলো আমাদের চ্যালেঞ্জ, তাহলে ওইগুলো আপনাকে বলতে হবে। সেটা আমরা কিভাবে বলবো দেখেন, challenges of online education. Transformation from one platform to another is always challenging. Online education is not exception to this. The challenges which may come as hindrance on the way to online education in Bangladesh are ensuring stable internet connection up to remote villages, providing required technological devices such as smartphone or computer to all the students, making both the teachers and student technologically for smooth participation of online classes, difficulties in converting the courses into online format, introducing effective exam or assessment system, ensuring students' feedback, ensuring uninterrupted supply of electricity up to remote villages, arranging practical classes or lab classes for science students, hindrance to socializing the students, health hazards associated with using devices for long hours and so on. এগুলো হলো আমাদের চ্যালেঞ্জ। তারপর কি বলবেন, the question about how well students and teachers of a developing country like Bangladesh can adapt to this new method. আচ্ছা, এই মেথডটিতে বাংলাদেশ কতটুকু অ্যাডাপ্ট, এই প্রশ্নের জবাবে আমরা দিয়েছি দেখেন, ফিনান্স মিনিস্টার A.H.M. Mustafa Kamal in his budget speech 2020 pointed out that 40 million students are not being able to continue regular academic curriculums across Bangladesh. তাহলে এখানে একটা ডেটা দিলেন, একদম এক্সাক্ট ডেটা। এখানে ফিনান্স মিনিস্টার একটা স্টেটমেন্ট যেটা পার্লামেন্টে বলেছেন যে এখনো 40% মানুষ আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে পারেনি। তাহলে এখন এখানে আপনি প্রসপেক্টটা বললেন, চ্যালেঞ্জ গুলো বললেন, চ্যালেঞ্জের মধ্যে কি একটা, অর্থাৎ আপনি রেসপন্সিবল একজন ব্যক্তির একটা স্টেটমেন্ট এখানে উল্লেখ করলেন। এরপরে কনক্লুশন দেখেন, কনক্লুশনে কি বলবো, আশাবাদ ব্যক্ত করতে হবে। সেটা কিভাবে, in spite of having myriad challenges, বহুবিধ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অনলাইন এডুকেশন হ্যাজ প্রুভড ইটস ওর্থ, এর যোগ্যতা প্রমাণ করেছে, by ensuring an alternative platform for education for millions of students during corona pandemic in our country. Now, by minimizing the shortcomings with proper plan, we will have to go ahead to bring maximum number of students under the coverage of online education. দেখেন, তাহলে এখানে যেহেতু চ্যালেঞ্জ আছে, তাহলে চ্যালেঞ্জের কথা বলবেন যে এটা বহুবিধ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অনলাইন এডুকেশন তার কি প্রমাণ করেছে, অর্থাৎ ইউজফুলনেসটা প্রমাণ করেছে। অনেক ছাত্রছাত্রী অলরেডি এটা কাভারেজে এসেছে, এবং যে শর্টকামিংস টুকু আছে যে এটাকে আমরা মিনিমাইজ করতে পারি কিভাবে, প্রপার প্ল্যানের মাধ্যমে। এটা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, অনেক ছাত্রছাত্রীকে এই অনলাইন এডুকেশনের কাভারেজে আনতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনি এখানে শেষ করবেন। এটুকুই আপনি দেখবেন যে 20 মিনিটে লেখা কঠিন হয়ে যাবে। কাজে আননেসেসারি আপনি বড় করবেন না। আমাদের পরামর্শ, টু দা পয়েন্টে লেখেন, লেখার মধ্যে প্রাণ থাকবে, লেখা পরে এক্সামিনার বুঝতে পারবে যে ইয়েস, এটা আপনি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছেন,
লেখা আপনাকে চান্স অফ এক্সামিনার, যদি এটা করতে পারেন আপনি অন্যদিকে অনেক অনেক বেশি নাম্বার পাবেন। ইউ ক্যান শিওরলি হিট দ্য জ্যাকপট ইন ব্যাংক জব রিক্রুটমেন্ট টেস্ট। আমরা এভাবে আপনাদের সাথে থাকবো আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি।